প্রশ্ন হলো, যাদের চোর ধরতে পাঠানো হয়েছে তারা আদৌ নিজেরা চোর নয় তো? চোর না হোক, ডাকাত হতে পারে। আর তার থেকেও বড় কথা, খুব মিহি করে বলতে গেলে নেহাতি অপদার্থ। অপদার্থ ছাড়া আর কিছুই নয়। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটু রেস্টে আছেন, বিশ্রাম নিচ্ছেন। এত বড় একটা যুদ্ধ তিনি লড়েছেন, থার্ড ওয়ার্ল্ড ওয়ার লড়ে ফেলেছেন তিনি, সেনাপতি বলে কথা। এই মুহূর্তে তাকে তো একটু রেস্ট নিতেই হবে। কিন্তু তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যে মামলা চলছে, যেটাকে তিনি নিজের সংস্থা বলে এর আগে বহুবার দাবি করেইছেন, তো সেই নিয়ে যে মামলা চলছে সেটা তো বিশ্রামে নেই, এবং সেই মামলা আবারও অবশ্যই উঠে এসেছে। প্রশ্ন উঠছে যে এই মামলার তদন্ত যারা করছেন, যাদের চোর ধরতে পাঠানো হয়েছে, তারা নিজেরা কোথাও থেকে কোনো রকম ভালোবাসা পেয়ে গেছেন এবং সেই ভালোবাসা পেয়ে তারা নিজেদের পথ ভুলেছেন, এই রকম ব্যাপার হচ্ছে না তো? পশ্চিমবঙ্গের মানুষজন আনাচ কানাচ থেকে এর আগে এরকম সন্দেহ বহুবার প্রকাশ করেছেন। নিশ্চয়ই কোনো ভালোবাসা তারা পেয়েছে, তা না হলে এইভাবে কি করে মাসের পর মাস কেটে যায়, কোনো রকমভাবে তদন্ত এগোয় না, একেবারে ঘাসে মুখ দিয়ে বসে থাকেন সিবিআই এর অফিসাররা, ব্যাপারখানা কি? এবার আবারও সেই একই প্রশ্ন উঠল, কিন্তু এইবার এই প্রশ্নটা সামনে উঠে এলো আদালতের এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা এই সংক্রান্ত একটি মামলায় ডিএসজি ধীরজ ত্রিবেদীকে বলেন আদালতে এজলাসে যে আমি কিন্তু খবর পাচ্ছি আপনার ডিপার্টমেন্টে যে ইডি অফিসাররা রয়েছেন এই তদন্তে, তারা ভাত ঘুম দিচ্ছেন রীতিমতো। তাদেরকে দয়া করে জেগে উঠতে বলুন, নড়ে চড়ে বসতে বলুন, সঠিকভাবে তাদের কাজ করতে বলুন। আমার কাছে কিন্তু সব খবরই আসছে যে কে কাজ করছেন আর কে কাজ করছেন না, তাদের নামও আমি জানি। কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাদের ডাকা হচ্ছে না, সে সব খবর আমার কাছে আসছে। আপনারা নড়ে চড়ে বসুন, সঠিকভাবে তদন্ত করুন। জেনুইন সোর্স থেকে আমি কিন্তু এই সমস্ত খবর পাচ্ছি। আপনারা ভুলে যাবেন না, এটা কিন্তু একটা কোর্ট মনিটর তদন্ত, আদালতের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে। অতএব আপনার অফিসারদের এই সমস্ত ঢিলেমি ঝাড়তে বলুন, সঠিকভাবে তদন্ত করতে বলুন। এবার বিচারপতি অমৃতা সিনহা এই যে মন্তব্য করেছেন, এখান থেকে দুটো বড় প্রশ্ন উঠে আসে। এক হচ্ছে, ইডির অফিসাররা সত্যিই কি কাজ করছেন? তারা কারুর প্রভাবে নিস্তেজ হয়ে বসে রয়েছেন, কারুর ভালোবাসায় তারা পথ হারিয়েছেন, পিছু হটতে বাধ্য হয়েছেন? এবং এটা যদি ইডির অফিসাররা করে থাকেন, তাহলে সেটা একটা মামলায় নাকি অন্যান্য মামলার তদন্তের ক্ষেত্রেও সেই একই কাজ হয়েছে? বিরোধীরা বারবারই বলেছেন, দাবি করেছেন, এই তো এবার সব ধরা পড়ে যাবে, এইবারেই গ্রেপ্তার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন দুধ আর জল আলাদা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যে গোয়ালাকে, সেই গোয়ালাকেই দুধের হাঁড়ি নিয়ে কলতলায় দেখতে পাওয়া গেছে, এই রকম সন্দেহ প্রকাশ পাচ্ছে। এখন যদি সত্যিই এটা প্রমাণিত হয় যে ইডি সিবিআই এর অফিসাররা এইভাবে কারুর দ্বারা প্রভাবিত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন, চুপ করে বসে আছেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষজন এই সন্দেহ প্রকাশ করতে করতে এতদিন ধরে এতটাই ফ্রাস্ট্রেটেড যে এরপর কিন্তু চেয়ার টেবিল ছুঁড়ে মারা তারা শুরু করবেন। এবং তারই সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, ইডি সিবিআইকে কিন্তু এর আগেও বহুবার এই ধরনের বিষয়ের ওপরে ভিত্তি করেই আদালতে ভর্ৎসনার সম্মুখীন হতে হয়েছে, যেখানে বিভিন্ন এজলাসে বিভিন্ন বিচারপতিরা বারবার ইডি সিবিআই এর অফিসারদের বলেছেন আপনারা কেন সঠিকভাবে কাজ করছেন না, আপনারা তদন্তে গতি নিয়ে আসুন। একাধিকবার রীতিমতো বকাঝকা করা হয়েছে অফিসারদের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই ইডির আরেকজন অফিসার, তাকে কিন্তু রীতিমতো বকা খেতে হয়েছিল। তাকে একাধিক প্রশ্ন তিনি করেছিলেন বিচারপতি, এবং তিনি সঠিকভাবে উত্তর দিতে পারেননি, রীতিমতো আম খাই জাম খাই আমতা আমতা করছিলেন। এরপরে বিচারপতি সিনহা তাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তারপর যাই হোক, তিনি আবার তদন্তে ফিরে এসেছেন, রিপোর্টও জমা দিয়েছেন, কিন্তু সেবারেও কিন্তু বিচারপতি সিনহা রীতিমতো ঝেড়েছিলেন এই বলে যে আপনারা সঠিকভাবে তদন্ত করছেন না, কেন ঠিক করে সব জিনিসপত্র খুঁজে বের করছেন না। আর শুধুমাত্র বিচারপতি সিনহাই নয়, এর আগে বহুবার অন্যান্য বিচারপতিদের এজলাসেও কিন্তু ইডি সিবিআইকে এই একই ধরনের ভৎসনার সম্মুখীন হতে হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা এখানে উঠে আসে, সততা এবং নিরপেক্ষতার খাতিরে এই প্রশ্নটার কথা এখানে বলতেই হবে। বিচারপতি অমৃতা সিনহা এজলাসে যে কথাটা বলেছেন যে তিনি খবর পাচ্ছেন, তার কাছে খবর আছে, তিনি সবটাই জানেন কে কাজ করছে কে করছে না, ইডি সিবিআই এর অফিসাররা কে ঢিলে দিচ্ছেন, কাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন বা ডাকছেন না। অর্থাৎ ইডি সিবিআই এর অফিসাররা কে কিভাবে কাজ করছেন সেই তথ্য তাকে কেউ ক্রমাগত সরবরাহ করছে, কেউ বা কারা, এবং তিনি এই সমস্ত কথা জানেন বলে এজলাসে বলছেন। অবশ্যই প্রশ্ন উঠবেই যে বিচারপতি সিনহা এই সমস্ত তথ্য কার কাছ থেকে বা কাদের কাছ থেকে পাচ্ছেন। এর আগে এরকম জানাজানির পরিসর তৈরি হয়েছিল আদালতে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে ছিলেন। তার মুখে আমরা একাধিকবারই শুনেছি যে আমি সবটাই জানি, কে মাথা কে ধেড়ে দূর কবে ধরা পড়বে, সময়ের অপেক্ষা, আমি সবটাই জানি, এই কথা বারবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন।
তার পরিণতি কি হয়েছিল আমরা সকলেই দেখেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে তার এজলাস থেকে মামলা সরে গিয়েছিল, এই সংক্রান্ত মামলা সরে গিয়েছিল, এবং তারপর তিনি তো রাজনীতিতে চলে এসেছেন। এবার দেখুন, বিষয়টা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অমৃতা সিনহা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহাকে, বিচারপতি সৌমেন সেন কিভাবে চেম্বারে ডেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করার নির্দেশ দিয়েছিলেন, মামলা প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, সেই অভিযোগ তুলেছিলেন। এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে এই প্রশ্ন তুলেছিলেন যে কেন এইভাবে তাকে প্রভাবিত করা হচ্ছে, এবং সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন, তিনি একজন রাজনৈতিক স্বার্থ রয়েছে এমন ব্যক্তির মতো আচরণ করছেন। আনাজ কানাজ থেকে এখন এই প্রশ্ন উঠে আসছে যে এখন যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ, তার কাছ থেকেই এই সমস্ত তথ্য বিচারপতি সিনহা পাচ্ছেন, ব্যাপারটা এমন নয় তো। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে থাকাকালীন একাধিক মন্তব্য করেছেন, তারপর তিনি রাজনীতির পরিসরে এসেছেন, এবং পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে এখন তিনি বারবার নিরপেক্ষতার কথা বললেও এখন তিনি যদি ওই তালগাছের তলায় বসে কাপে করে দুধ খান, তাতেও লোকজন বলবে যে না না, তুমি মিথ্যে কথা বলছো, দুধ নয়, ওখানে তো আমি দেখতে পাচ্ছি রচা, এই লাল লাল দাগ রয়েছে। আসলে আগে আমরা জানতাম বিচারপতিরা সব বিষয় নিয়ে কথা বলেন না, তারা স্বতন্ত্র থাকেন। যদিও পরে আমরা দেখেছি বিচারপতিরা সব বিষয় নিয়ে এই কথা বলেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামতও তারা শোনেন। বিচারপতি অমৃতা সিনহার ওপরে চাপ সৃষ্টি করার মতো পরিস্থিতি কিন্তু এই প্রথম যে তৈরি হচ্ছে তা নয়, বা প্রথম তৈরি হবে এমনটাও নয়। আপনারা নিশ্চয়ই জানেন, বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রুটিন মাফিক রস্টার বদল করেছিলেন, কোন বিচারপতি কোন মামলা শুনবেন সেই সংক্রান্ত রস্টার বদল করেছিলেন, এবং বিচারপতি সিনহাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পুলিশের নিষ্ক্রিয়তা এবং সক্রিয়তা সংক্রান্ত মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন। এরপরেই বিচারপতি সিনহা আদৌ এই সমস্ত মামলা নিরপেক্ষতার সঙ্গে শুনতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিচারপতি সিনহার স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, প্রতাপ চন্দ্র দে, তাকে একটি পারিবারিক মামলায় বেশ কয়েকবার আমাদের রাজ্যে সিআইডি তলব করেছিল। প্রশ্ন করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিচারপতি সিনহার স্বামী কিন্তু এই অভিযোগ তুলেছিলেন যে তাকে জিজ্ঞাসাবাদের নামে রীতিমতো হেনস্থা করা হয়েছে, বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে নানা রকম প্রশ্ন করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে এই মামলার নিষ্পত্তি হয়ে গেছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ক্লিন চিট দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিচারপতি সিনহার পরিবারে যেহেতু এইরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশকে নিয়ে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, তাই তিনি কি আদৌ পুলিশের মামলা, পুলিশের নিষ্ক্রিয়তা বা সক্রিয়তা সংক্রান্ত মামলা নিরপেক্ষতার সাথে শুনতে পারবেন, এই প্রশ্ন করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাটা প্রথমে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ সেখানে হস্তক্ষেপ করেনি, মামলাটি পাঠিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিনহার নিরপেক্ষতাকে প্রশ্ন করে এই মামলা দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন, এবং তিনি তারই সঙ্গে বলেন যে আপনারা একটা জনস্বার্থ মামলা নিয়ে চলে আসবেন আর দ্রুত শুনানি করে চেঁচাবেন, আর সেটা করতে হবে তা তো হতে পারে না। এই মামলার শুনানি যখন হবে তখন হবে, দ্রুত শুনানি হবে না। তারই সঙ্গে প্রধান বিচারপতি একথাও বলেন যে একটা জনস্বার্থ মামলা করলে তার তো সারবত্তা থাকতে হবে, আপনারা গিয়ে আগে সেই সারবত্তা খুঁজুন, তারপরে আসবেন। অর্থাৎ এইখানে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে শুধুমাত্র প্রশ্ন করা হচ্ছে তাই নয়, প্রধান বিচারপতির যে জাজমেন্ট, তিনি যেটা বলছেন যে কোন বিচারপতি কোন মামলা শুনবেন, সেই সিদ্ধান্তকেও প্রশ্ন করা হচ্ছে। যাই হোক, মামলাটা কিন্তু এখনো পর্যন্ত খারিজ হয়নি, মামলাটা রয়েছে, শুনানি হবে। এবং এইখানেই একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে রাখি, বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতাকে নিয়ে যে প্রশ্ন করে মামলা করা হয়েছে, সেই মামলার সঙ্গে যারা জড়িত তার মধ্যে একটি অন্যতম নাম হলো এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অতএব বুঝতেই পারছেন যে এই যে চাকাটা ঘোরা শুরু হয়েছে, এটা কিন্তু আরও ঘুরতেই থাকবে। বিচারপতি সিনহার উপর নানা রকমভাবেই চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, কখনো তার স্বামীকে নিয়ে মামলা করে, কখনো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করে মামলা করা হচ্ছে, এবং সেই কারণেই বিচারপতি সিনহা এজলাসে বসে এই যে মন্তব্যটা সম্প্রতি করেছেন, এটা শাসক দলের জন্য একটা লোপ্পাই বল ছাড়া আর কিছুই নয়, যেটাকে তারা মেরে স্টেডিয়ামের বাইরে বের করার চেষ্টা করবেন। বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে। যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের এখনো পর্যন্ত 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য বর্তমানে 250 কোটি টাকা। মঙ্গলবারই এই সংস্থার 13 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরে বিচারপতি অমৃতা সিনহা ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন যে এই সংস্থার এবং সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন, এবং তারই সঙ্গে বিচারপতি সিনহা প্রশ্ন করেন
যে আপনারা যে রিপোর্ট জমা দিচ্ছেন, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট জমা দিচ্ছে সেটা অনুযায়ী এই সংস্থার নিজস্ব রোজগারের তো কোনো উৎসই নেই। তাহলে এই টাকা পয়সাগুলো আসছে কোথা থেকে? অন্য কোথাও থেকে। তো কোন জায়গা থেকে এই টাকা পয়সাগুলো আসছে এই সংস্থার কাছে সেটা কি আপনারা খুঁজে দেখেছেন? কে খুঁজে দেখবে? কে খতিয়ে দেখবে? একটা বছর অলরেডি ঘুরে গেছে, আমরা সবাই জানি, আমি আপনি আমরা সবাই তাকিয়ে থাকবো আবার একটা বছর ঘুরে যাবে। এবং এখন যে অভিযোগ উঠছে যে তারা ঢিলে দিচ্ছেন, বসে রয়েছেন, কোথাও ভালোবাসা পেয়ে গেছেন কিনা, তাতে তো আরোই এই সন্দেহ প্রকাশ পায় যে বছর ঘুরে যাবে। এবং আপনারা জানেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা তো এখন জামিন পেতেও শুরু করে দিয়েছেন। আগে ছেলেপুলেরা মাথা কামাতো, এখন তো তারা মাথার চুলে কলপ করার সময় এসে গেছে। এবং আমরা এখনো এই একই জিনিস দেখতে পাচ্ছি। কেউ একটু বলে দিলে ভালো হয় যে আমরা করবোটা কি, আমাদের যে আশা ভরসা রয়েছে সেগুলোর জলাঞ্জলি দেব নাকি আহুতি দেব। পশ্চিমবঙ্গে একটা পাপ মেটে না, আরেকটা পাপ তার আগে সামনে চলে আসে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।